আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ের তিনটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই একটু বোর্ডে তাকালে দেখতে পাবেন। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ে তিনটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এই তিনটা অধ্যায়ে যে সকল যে বিষয়বস্তুগুলো আছে বা যে বিষয়গুলো উপর আমরা আলোচনা করব সেই বিষয়গুলো আমি সেখানে বোর্ডে উপস্থাপন করেছি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? তৃতীয় অধ্যায় হচ্ছে যে আত্মকর্মসংস্থান। আমরা আত্মকর্মসংস্থান বলতে কি বুঝি? আত্মকর্মসংস্থান বলতে বুঝি নিজেই নিজে কর্মসংস্থান খুঁজে বের করা বা নিজে নিজে কর্মসংস্থান তৈরি করাকে বলে আত্মকর্মসংস্থান। অর্থাৎ আমরা আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা রয়েছে সেই অবস্থায় একটা চাকরিতে বা ভালো একটা চাকরি করা আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চাকরির ক্ষেত্রে আমাদের পদগুলো খুব সামান্য, খুবই কম। তো আমাদের পক্ষে বিভিন্ন কোম্পানিগুলোতে চাকরি করা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু অধিক জনসংখ্যার কারণে দেশের পদসংখ্যা খুবই কম। তাই আমরা চাইলে নিজে নিজে আত্মকর্মসংস্থান খুঁজে বের করতে পারি, করে নিজে সচ্ছল হতে পারি, তাই না? তো আত্মকর্মসংস্থান হতে আমরা কি করবো? কেন আত্মকর্মসংস্থানের প্রয়োজন? কেন আমরা কর্মসংস্থান খুঁজে নিব? ঠিক আছে, তো কর্মসংস্থান খুঁজে নিব এই জন্য যে আমাদের দেশে জনসংখ্যার অধিক হওয়ার কারণে দেশের অধিক পরিমাণে কর্মসংস্থানের সুযোগ না থাকার কারণে আমরা আমাদের অর্থনৈতিকভাবে এবং নিজেই নিজের পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়াই। তো আমাদের এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে। আর এই জনসংখ্যাকে রূপান্তর করতে হলে, সম্পদে রূপান্তর করতে হলে আমাদের কি করতে হবে? কর্মসংস্থান তৈরি করতে হবে। অর্থাৎ দেশের অর্থনীতিতে আমাদেরকে যে কোনোভাবে নিজেকে কি করতে হবে? অবদান রাখতে হবে। আর সেই অবদান রাখতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে নিজে কর্মসংস্থান তৈরি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কর্মসংস্থানকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মজুরি বা বেতন ভিত্তিক চাকরি, একটা আত্মকর্মসংস্থান, আর একটা হচ্ছে ব্যবসায়। তাহলে আমরা চাইলে কি করতে পারি? আরেকজন সেখানে লেবারি, অর্থাৎ আরেকজনকে কোনো কাজে সাহায্য করতে পারি, কিংবা দিনভিত্তিক, সাপ্তাহিক বা মাসভিত্তিক টাকার মাধ্যমে, অর্থাৎ চুক্তির মাধ্যমে আমরা কী করতে পারি? কাজ করতে পারি। সেক্ষেত্রে এই সুযোগটা আমাদের দেশে খুবই কম, যে আমরা অন্যের কোম্পানিতে বা প্রতিষ্ঠানে কাজ করে নিজেরকে আর্থিক সচ্ছলতা করার সুযোগটা খুবই কম। তো আমরা আমাদের নিজের কর্মসংস্থান তৈরি করতে পারি। সো নিজের কর্মসংস্থানটা আমরা কীভাবে তৈরি করবো? বা করলে কী হবে? দেখো, আমাদের দেশের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ রয়েছে, যেখানে আয়ের সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? সো এই আয়ের সম্ভাবনা কম থেকে আয়ের এই কর্মসংস্থানের খুব স্বল্পতার কারণে আমরা আমাদের কী করতে, নিজস্ব প্রচেষ্টায় নিজের সবল দুটি হাত, নিজের মেধা এবং শ্রম কাজে লাগিয়ে আমরা কী করতে পারি? উপার্জন করতে পারি। ফলে আমি আমার নিজেকে কর্মসংস্থান হতে ইনভলভ করলাম, আমার পরিবার আর্থিক সচ্ছলতা আসলো, এবং আমার এই আর্থিক সচ্ছলতার কারণে আমাদের রাষ্ট্রেরও উপকার হলো, ঠিক আছে? তাই আমাদের কী করতে হবে? আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা অনেক বেশি। আমাদের দেশের প্রত্যেকের উচিত যে নিজে নিজে কর্মসংস্থান তৈরি করা। আমরা বিভিন্নভাবে নিজে কর্মসংস্থান তৈরি করতে পারি, সেটা নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? তাহলে আমরা কি কি বিষয়ের উপরে কর্মসংস্থান তৈরি করতে পারি? দেখো, আমরা চাইলে আমাদের নিজের মতো করে খুব অল্প পরিসরে আমরা বিভিন্ন কাজ করে নিজে কর্মসংস্থান তৈরি করতে পারি। যেমন হস্তচালিত তাঁত, তারপরে ম্যাট তৈরি করা, মৃৎশিল্প, গবাদি পশুপালন, ফার্ম, যেগুলো মানে গবাদি পশু হইতে পারে, ছাগল হইতে পারে। এছাড়া বিভিন্ন ফার্ম করতে পারি, যেমন মুরগির ফার্ম করতে পারি, ঠিক আছে? তারপরে বিভিন্ন আটা ময়দার মাধ্যমে আমরা বিভিন্ন খাদ্যদ্রব্য পণ্য প্রস্তুত করতে পারি, এমব্রয়ডারি কাজ করতে পারি, ভোজ্য খাবার তৈরি করতে পারি। এই ধরনের বিভিন্ন কাজ করার মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা আমাদের কর্মসংস্থান তৈরি করতে পারি। এছাড়া ছোটো ছোটো যে কাজগুলো রয়েছে, যেমন এমব্রয়ডারি করা, তারপরে বিভিন্ন কাঠের তৈরি আসবাবপত্র তৈরি করা, তারপরে পিঠা তৈরি, স্ন্যাক্স, জুয়েলারি, রাবার চাষ, মাখন তৈরি, বল পেন, কলম ইত্যাদি তৈরি করার মাধ্যমে কিন্তু আমরা কী করতে পারি? নিজে কর্মসংস্থান তৈরি করে নিতে পারি, ঠিক আছে? তাহলে
আমরা এখন জানবো আত্মকর্মসংস্থানের বিবেচ্য বিষয়গুলো কি কি। মানে আমি আত্মকর্মসংস্থান করতে গেলে আমি কি কি জিনিসগুলো আগে সর্বপ্রথম চিন্তা করবো। আমার সর্বপ্রথম চিন্তা করতে হবে যে আমি কোন পণ্যটা তৈরি করবো, সঠিক পণ্য নির্বাচন করতে হবে, যে কোন পণ্যটা নির্বাচন করতে হবে। এ ধরনের একটা, আমি যে এলাকায় থাকি বা যেখানে আমি এই কর্মসংস্থানটা তৈরি করতে চাই, সেখানে আমি যে পণ্যটা নিয়ে কাজ করব সেই পণ্যটা চাহিদা আছে কিনা, সেই পণ্যটা যদি আমি নির্বাচন করি সেক্ষেত্রে আমার ওই এলাকার মানুষগুলো সেই পণ্যটা কিনবে কিনা, ঠিক আছে। তারপর আমার প্রাথমিক মূলধন, আমার কাছে সেই পরিমাণে মূলধন আছে কিনা, যতটুকু মূলধন প্রয়োজন হয় ততটুকু মূলধন আমার কাছে আছে কিনা। তারপরে অভিজ্ঞতা লাগবে, অভিজ্ঞতা প্রয়োজন, ওই পণ্য সম্পর্কে তো আমার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা প্রয়োজন, যে কীভাবে পণ্য উৎপাদন করতে হয়, কার কাছে বিক্রি করবো, কীভাবে বিক্রি করবো, এই সংক্রান্ত যাবতীয় অভিজ্ঞতার প্রয়োজন আছে। তারপরে চাইলে আমি একার পক্ষে যদি সম্ভব না হয় আমি আরও দুই একজন সাথে নিতে পারি, নিয়ে এসে কাজটা করতে পারি। এছাড়া ওই পণ্যটা যদি উৎপাদন তথা উৎপাদন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী যেগুলো আছে সেগুলো আমাকে ভেবে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের দেশে বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টারগুলো আছে, প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে, সেখান থেকে আমি প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি। তারপরে আমি কোন স্থানে সেই ব্যবসাটা তৈরি করবো বা কর্মসংস্থান তৈরি করবো সেটা নির্ধারণ করতে হবে, এবং সঠিক প্রযুক্তির ব্যবহার আমাকে জানতে হবে। তারপরে ব্যবসায় যে ধরনের ঝুঁকিগুলো থাকবে সেই ঝুঁকিগুলো নিতে আমি প্রস্তুত কিনা, এই জিনিসগুলো চিন্তা করার মাধ্যমে কী করতে পারবো, আমি আত্মকর্মসংস্থানে নিজেকে তৈরি করে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা কেন? প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এই জন্য যে ধরে নিলাম আমি একটা ফার্ম করবো, আমি একটা মুরগির ফার্ম করবো, কিন্তু আমি যদি ফার্ম সম্পর্কে না জানি, কীভাবে মুরগির বাচ্চাগুলোকে লালন পালন করতে হয়, তাদেরকে খাবার কীভাবে দিতে হয়, কতটুকু খাবার দেওয়া উচিত, এই জিনিসগুলো সম্পর্কে যদি আমি না জানি তাহলে আমার ফার্মটা ধ্বংস হয়ে যাবে। তাই আমাকে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা বেশি অত্যাধিক রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে প্রশিক্ষণের ক্ষেত্রে আমাকে এই জিনিসগুলো বিবেচনায় আনতে হবে, ঠিক আছে। এছাড়া আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা কি, তারপরে আমি লিখেছি আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের ক্ষেত্রে আমার প্রয়োজনীয়তাগুলি কি, কেন আমি করবো, যেমন কার্য প্রকৃতি এবং পরিবেশের সাথে পরিচিত হতে হবে। যেমন আমি যে কোনো পণ্য নিয়ে কাজ করলে কিন্তু আমার কী হবে না, আমি হয়তো সফল নাও হইতে পারি, সেক্ষেত্রে আমাকে ওই পরিবেশটা সম্পর্কে জানতে হবে, দক্ষ এবং অভিজ্ঞতা হইতে হবে, এবং কর্মীর দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণটা দরকার আছে। অর্থাৎ আমি জানি কিন্তু আরও ভালো জানার জন্য আমাকে প্রশিক্ষণটা গ্রহণ করতে হবে। তারপরে আমি যে পরিমাণে অর্থ ব্যবহার করব, সম্পদ ব্যবহার করব, সেটা যাতে সৎ ব্যবহার হয় সেদিক নিশ্চিত করতে হবে, ঠিক আছে। এবং দুর্ঘটনা এবং অপচয় যাতে রোধ হয় সেক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই আত্মকর্মসংস্থান, তাহলে আমি কি জানলাম আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা কি এবং কি কি জিনিসগুলো বিবেচনা করতে হবে, এবং আমার প্রশিক্ষণের প্রয়োজনীয়তা কতটুকু। এখন কথা হচ্ছে যে আমি এই প্রশিক্ষণটা কোত্থেকে নিব, বা প্রশিক্ষণটার জন্য কি ধরনের ব্যবস্থা আমাদের দেশে রয়েছে। দেখো, আমাদের দেশে প্রশিক্ষণ প্রদানকারী অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট একটা প্রশিক্ষণ আছে, যেখানে ক্ষুদ্র এবং শিল্প উন্নয়নের যে সকল প্রশিক্ষণগুলো আছে সেখানে দেওয়া হয়। এছাড়া আছে যে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের ক্ষেত্রে শুধুমাত্র মহিলাদেরকে কী করা হয়, আর সাহায্য সহযোগিতা করে এবং আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে, ঠিক আছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রয়েছেন, তারপর গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের প্রকল্প রয়েছেন। এই ধরনের প্রকল্পগুলো থেকে কী করতে পারি, তুমি প্রশিক্ষণও গ্রহণ করতে পারবে, সাথে সাথে তোমাকে একটা আর্থিক সাহায্য সহযোগিতাও দেওয়া হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে তোমার কী করা হয়, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। তার মধ্যে রয়েছে হাঁস মুরগির খামারের, তারপর মৎস্য চাষ, সবজি চাষ, নার্সারি, সেলাই কাজ, কুটির শিল্পের কাজ, কম্পিউটার চালানো প্রভৃতি কাজগুলো কী করা হয়, সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, ঠিক আছে। এরপর নটরামস নামের একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে। তারপর বিভিন্ন এনজিওগুলো আছে। তার এছাড়া আরও অনেক ধরনের প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে, যেখান থেকে তুমি কয়েকটা কাজ করতে পারবে। প্রথমত তুমি কাজগুলো শিখতে পারবে, দ্বিতীয়ত তুমি কিভাবে তোমার বিনিয়োগ করলে সুবিধা হবে সেটা তোমাকে শিখিয়ে দিবে, এবং সেক্ষেত্রে তোমার স্বল্প পরিমাণে মূলধন থাকলে সেক্ষেত্রে তারা তোমাদের কী করবে, একটা ঋণ দিবে বা আর্থিক সহায়তা দিবে। এর মাধ্যমে তুমি কী করতে হবে, নিজে কর্মসংস্থান তৈরি করে নিতে পারবে, ঠিক আছে। আসি এখন আমরা চতুর্থ অধ্যায় নিয়ে একটু আলোচনা করি। চতুর্থ অধ্যায় কি? চতুর্থ হচ্ছে মালিকানা ভিত্তিতে ব্যবসা। অর্থাৎ আমাদের ব্যবসায় কয়েকটা ধরন রয়েছে, সেই ধরনগুলো কী কী, প্রকারভেদগুলো আমরা একটু জানি। চতুর্থ অধ্যায় ব্যবসা মালিকানা ভিত্তিতে ব্যবসা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে এক মালিকানার ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি সংগঠন, সমবায় সমিতি এবং রাষ্ট্রীয় ব্যবসা। তাহলে
আমরা এখন সেগুলো সম্পর্কে জানবো। এক মালিকানা ব্যবসা সম্পর্কে জানবো। এক মালিকানা ব্যবসা মানে হচ্ছে যে ব্যবসায় একটি মাত্র মালিক থাকবে, মানে একজনই থাকবে, এবং ব্যবসার লাভ ক্ষতি সবকিছু সে নিজে বহন করবে, তাকে বলা হয় এক মালিকানা ব্যবসা। তাহলে এক মালিকানা ব্যবসা শুধুমাত্র একজন মাত্র মালিক থাকবে, এবং ওই ব্যবসার মূলধন সে সংগ্রহ করবে এবং ব্যবসার লাভ ক্ষতি সে নিজেই বহন করবে। ঠিক আছে, তাহলে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যগুলো কি আমরা একটু দেখি। এক মালিকানা ব্যবসায় বৈশিষ্ট্য হচ্ছে যে সে নিজের পুঁজি সংগঠন করবে। তারপরে এক মালিকানা ব্যবসায় রেজিস্ট্রেশনের কোনো ঝামেলা নাই এবং গঠন করা খুবই সহজ। তারপর খুব অল্প মূলধন দিয়ে সে ব্যবসাটা করতে পারে। চাইলে সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে কী করতে পারে, এই মূলধন সে সংগ্রহ করতে পারে। এছাড়া বিভিন্ন ব্যাংক রয়েছে, ব্যাংক এবং এনজিও রয়েছে, সেখান থেকে সে স্বল্প পরিসরে ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে পারে। ঠিক আছে, তারপরে এক মালিকানা ব্যবসায় মূলধন অনেক বেশি মূলধন প্রয়োজন হয় না, খুব অল্প মূলধন দিয়ে সেটা তৈরি করা সম্ভব। এক মালিকানা ব্যবসায় ঝুঁকি খুবই কম এবং সিদ্ধান্ত গ্রহণে খুব সহজে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। এবং এক মালিকানা ব্যবসা মালিকের ইচ্ছার উপর নির্ভর করে এবং যাবতীয় ঝুঁকি এবং ক্ষতি সে নিজে বহন করে। এবং এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে সে মালিক যখন ইচ্ছে তখন চাইলে সে ব্যবসাটা কী করতে পারে, ক্লোজ করে দিতে পারে। ঠিক আছে, আসি এবার অংশীদারি ব্যবসা। আচ্ছা সরি, এক মালিকানা ব্যবসায় ক্ষেত্রগুলো কি কি, মানে কোন কোন ক্ষেত্রগুলো নিয়ে তুমি ব্যবসা করতে পারবা। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে উপযুক্ত ক্ষেত্রসমূহগুলোর মধ্যে যেমন হচ্ছে যে ছোট খাবারের দোকান, কুটির শিল্পের দোকান, মৃৎশিল্পের দোকান, এছাড়া রয়েছে পানের দোকান, সবজির দোকান, তো এছাড়া খুব অল্প ঝুঁকির যদি চালের দোকান, ওষুধের দোকান। ঠিক আছে, তারপরে পচনশীল জাতীয় পণ্য যেমন ফলমূল, শাকসবজি, মাছ মাংস ইত্যাদি তুমি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান করা যেতে পারে। এছাড়া ডাক্তারি, প্রকৌশলী, আইন এই সকল পেশাভিত্তিক ব্যবসাকেও কী করা বলা যেতে পারে, এক মালিকানা ব্যবসা বলতে পারে। তারপর যেমন হচ্ছে লন্ড্রি, সেলুন, বিউটি পার্লার। ঠিক আছে, তারপরে এছাড়া স্থানীয় পর্যায়ে বই খাতা, খাতাপত্র, পত্রিকা ইত্যাদি প্রকাশনা ব্যবসার জন্য এক মালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত। ঠিক আছে, তাহলে এই যে ক্ষেত্রগুলো বললাম, এই ক্ষেত্রগুলোতে তুমি চাইলে কি করতে পারবা, স্বল্প মূলধন দিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারবো। ওকে, আসি এবার অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা কাকে বলবো? অংশীদারি ব্যবসা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তিবর্গ নিয়ে যখন যে ব্যবসা করা হয় তাকে অংশীদারি ব্যবসা বলে। অর্থাৎ সেখানে একজন নয়, মিনিমাম কজন হতে হবে, দুইজন, আর সর্বোচ্চ যতজন ইচ্ছে ততজন নেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে দুই বা ততোধিক নিয়ে যে ব্যবসা সংগঠন করা হয় তাকে অংশীদারি ব্যবসা বলে। তবে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জনকে অংশীদার বোঝায়। অর্থাৎ সর্বনিম্ন কজন? 2 জন, সর্বোচ্চ 20 জন। ঠিক আছে, অংশীদারি ব্যবসা গঠন করা খুবই সহজ। অংশীদারি ব্যবসায় লক্ষ্য হলো, অংশীদারি ব্যবসায় গঠন কী বলবো, অংশীদারি ব্যবসায় অর্জনের মূল উদ্দেশ্য হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে গঠিত এক ধরনের ব্যবসা যে সকল তাদের মধ্য থেকে একজন সবার পক্ষে ব্যবসাটি পরিচালনা করে। এক মালিকানা ব্যবসার মতো অংশীদারি ব্যবসা গঠন করা অনেক সহজ। ঠিক আছে, অংশীদারি ব্যবসায় বৈশিষ্ট্যগুলো কীভাবে আমরা সেটা গ্রহণ করতে পারি। এক, আইনগত ঝামেলা না থাকে অংশীদারি ব্যবসা গঠন করা খুবই সহজ। চুক্তি সম্পাদনের জন্য যোগ্য একাধিক ব্যক্তি মৌখিক এবং লিখিত চুক্তির মাধ্যমে এই ব্যবসা গঠন করতে পারে। এছাড়া রয়েছে অংশীদারি ব্যবসার যে চুক্তিটা করা হবে, এই চুক্তি ছাড়া কিন্তু অংশীদারি ব্যবসা করা সম্ভব নয়, তাই চুক্তি ব্যবসায় মূল লক্ষ্য। ঠিক আছে, আর অংশীদারি ব্যবসায় সবাই সকল সমান পরিমাণে কি করবে, মূল্য সংগ্রহ করবে এবং লাভ লোকসান সমাহারে বন্টন করে নেবে। এই অংশীদারি ব্যবসার ক্ষেত্রে তাদের ব্যক্তিগত এবং সামষ্টিকভাবে তাদের দায় ব্যক্তি এবং সামষ্টিকভাবে অধিক হয়ে থাকে। ঠিক আছে, তারপর পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে এই ব্যবসাটা গড়ে ওঠে। পারস্পরিক আস্থা বিশ্বাসের যদি অভাব হয় তাহলে সেক্ষেত্রে ব্যবসা করা সম্ভব হয়ে ওঠে না। আর অংশীদারি ব্যবসায় আরেকটা জিনিস বাধ্যতামূলক হচ্ছে নিবন্ধন। অংশীদারি ব্যবসা যদি তুমি নিবন্ধন না করো তাহলে সেই ব্যবসা টিকে থাকবে না। আর অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যে কেউ অংশীদার চাইলে কি করতে পারবে না, সেই ব্যবসাটা ধ্বংস করে দিতে পারবে না। সবার সম্মতিক্রমে সেই ব্যবসাটা বিলুপ্ত হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, অংশীদারি ব্যবসায় চুক্তি। অংশীদারি ব্যবসায় চুক্তি দুইভাবে হতে পারে, একটা মৌখিক হতে একটা লিখিত হতে পারে। ঠিক আছে, তবে চুক্তিটা অবশ্যই করতে হবে। 1932 সালের অংশীদারি আইনে বলা হয়েছে অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়। লিখিত চুক্তিকে চুক্তিপত্র বলা হয়। অংশীদারি চুক্তিপত্র হলো এমন একটি দলিল যাতে উক্ত ব্যবসায়ের উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, তা অংশীদারি প্রত্যেকের অবস্থান, দায়িত্ব, কর্তব্য, অধিকার, ভবিষ্যতের বিরোধ মীমাংসা করার পদ্ধতি সুস্পষ্টভাবে তুলে ধরে চুক্তিপত্র স্বাক্ষরিতের মাধ্যমে এই ব্যবসা সংগঠন করা সম্ভব। অংশীদারের চুক্তিপত্রের বিষয়বস্তু, তুমি যে চুক্তি করবা সেই চুক্তিগুলোর বিষয়বস্তু কী থাকতে পারে, কী কী জিনিসগুলো তোমার থাকবে। অংশীদারি আমি যেমন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে আমরা একটা অংশীদারি
একসাথে হয়ে যাওয়ার চেষ্টা করবো, সেক্ষেত্রে আমি কোন কোন জিনিসগুলো আমি চিন্তা করবো। যেমন অংশীদারের ব্যবসায়ের নাম ও ঠিকানা থাকবে, ব্যবসায়ের প্রকৃতি, উদ্দেশ্য, আওতা থাকবে, ব্যবসায় কার্যকাল এবং স্থায়িত্ব থাকবে, অংশীদারদের নাম ঠিকানা থাকবে, ব্যবসায় মোট মূলধনের পরিমাণ থাকবে, প্রত্যেক অংশীদারের মূলধনের পরিমাণ এবং পরিশোধিত পদ্ধতি, ব্যবসা পরিচালনার নিয়মাবলী থাকবে, লাভ লোকসান বন্টন প্রক্রিয়া থাকবে, তারপর অংশীদারের দায়িত্ব, ক্ষমতা এবং অধিকার থাকবে, তারপর যে ব্যাংকের হিসাব খোলা হবে সে ব্যাংকের ঠিক নাম ঠিকানা এবং হিসাব ধরন থাকবে, তারপর অংশীদারের মৃত্যুর ক্ষেত্রে সেক্ষেত্রে তার অংশ নির্ধারণ, সংশোধন এবং পরিশোধন থাকবে। এছাড়া ভবিষ্যতে বিরোধ দেখা যায় তার মীমাংসা কীভাবে করবে আর ব্যবসা কীভাবে বিরোধ সাধন করবে, এই জিনিসগুলো, এই টোটাল বিষয়বস্তুগুলো এনে তারপর কী করতে হবে, আমাদেরকে অংশীদারি চুক্তি স্বাক্ষরিত করতে হবে। এরপর অংশীদারি নিবন্ধন, যেটা খুবই ইম্পর্টেন্ট, নিবন্ধনের সাথে বাধ্যতামূলক। তাই অংশীদার ব্যবসা কী করতে হবে, নিবন্ধন অবশ্যই করতে হবে। নিবন্ধনের ক্ষেত্রেও ঠিক একই জিনিসগুলো লাগে। তার মধ্যে হচ্ছে অংশীদার প্রতিষ্ঠানের নাম, কার্যালয়, কোন জায়গায় তোমার ব্যবসাটা প্রতিষ্ঠিত হবে, তারপর যদি অন্য কোনো শাখা থাকে সে শাখার নাম থাকবে, ব্যবসায়িক উদ্দেশ্য, তোমার ব্যবসার উদ্দেশ্য কী, ব্যবসার শুরুর তারিখ এবং স্থায়িত্বকাল, যারা অংশীদার থাকবে তাদের নাম ঠিকানা পেশা ইত্যাদি থাকবে, এবং কে কখন যোগদান করেছে তার থাকবে। ঠিক আছে। অংশীদার অনেকগুলো প্রকারভেদ রয়েছে, যেমন অংশীদার সাধারণ অংশীদার, ঘুমন্ত অংশীদার, নামমাত্র অংশীদার, আপাতদৃষ্টিত অংশীদার, সীমিত অংশীদার এবং আচরণে অনুমিত অংশীদার। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে ব্যবসা কীভাবে তুমি ধ্বংস করবে, বিলসাধন কীভাবে হবে। ব্যবসা বিলসাধন হওয়ার কয়েকগুলো কারণ, সকলে একমত হয়ে এই ব্যবসাটা বিলসাধন করা যেতে পারে। তারপরে বাধ্যতামূলক বিলসাধন, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিলাম 10 বছর পর্যন্ত আমি ব্যবসাটি রাখবো, 10 বছর পর সেটা ধ্বংস করে দেওয়া যেতে পারবে। তারপর বিশেষ ঘটনা প্রেক্ষাপটে সেটা বিলসাধন হয়। সেই ঘটনাগুলো কী কী হয়, নির্দিষ্ট সময় শেষে, নির্দিষ্ট কাজ শেষে, বা কোনো অংশীদার মারা গেলে, কিংবা ব্যবসা যদি দেউলি হয় এবং আজকে যদি আদালত কর্তৃক স্বীকৃত হয়, তাহলে সেক্ষেত্রে কী হয়, ব্যবসাটা ধ্বংস হয়ে যায়। তারপর বিজ্ঞপ্তি দিয়ে তুমি ধ্বংস করে দিতে পারো। এছাড়া আদালতের নির্দেশেও কী করা যায়, ব্যবসাটা ধ্বংস করে দেওয়া যায়। তাহলে এই কারণ, এই জিনিসগুলো দিয়ে আমি কী করতে পারবো, আমি একটা অংশীদারি ব্যবসা শুরু করতে পারবো। আর সে আবার যৌথ মূলধন কোম্পানি। যৌথ মূলধন কোম্পানি হচ্ছে যে সেটা অনেকটা অংশীদারি ব্যবসার মতো। যৌথ মূলধনের কোম্পানি হচ্ছে যে 1884 সালের আইন অনুযায়ী দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 আইন দ্বারা কী হয়, এই অংশীদারি ব্যবসাটা শুরু হয়। এটাও ঠিক বেশ কয়েকজন মিলে এই অংশীদারি ব্যবসাটা করতে হয়। এই অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্যগুলো একটু বলছি। যৌথ মূলধন কোম্পানি একটি আইন সৃষ্ট ব্যবসায়ী সংগঠন। দেশে প্রচলিত কোম্পানি আইনের আওতায় এই ব্যবসা গঠিত হয়। আইনের প্রক্রিয়ার অধীনে হয় বললে গঠন বেশ জটিল এবং আনুষ্ঠানিকতাপূর্ণ। আইন অনুযায়ী এই সদস্যের সংখ্যা নির্ধারিত। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন। যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, মানে অর্থাৎ যে সকল ব্যবসায়ের সাথে আমরা লিমিটেড কথাটা লিখি, ওই লিমিটেড কোম্পানি যদি হয় তাহলে সেক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ যা ইচ্ছা আমি তা নিতে পারবো। ঠিক আছে। কোম্পানির ব্যবসা একটি স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। কোম্পানি ব্যবসা করতে আগ্রহী কিছু সংখ্যক ব্যক্তি স্বেচ্ছায় সংগঠনবদ্ধ হয়ে এই ব্যবসা সংগঠন করা সম্ভব হয়। যেহেতু এখানে আইনগত জটিলতা রয়েছে, সেক্ষেত্রে এটা একটু জটিল। তারপরে কৃত্রিম ব্যক্তি হওয়ার কারণে কোম্পানিকে একটি সিল ব্যবহার করতে, যেহেতু একটি কোম্পানি, সেক্ষেত্রে ব্যবসায় কী থাকবে, একটা কোম্পানির সিল থাকবে। ঠিক আছে। আইনগত যাবতীয় দিকগুলো মেনে চলতে হবে। এবং কোম্পানির ব্যবসায়ের সদস্য সংখ্যা দায় সীমিত। এক মালিকানা বা অংশীদারি ব্যবসার মতো অসীম দায় নয়। সদস্য সংখ্যা দায় সাধারণ শেয়ার মূল্য এবং প্রতিশ্রুতি দ্বারা শেয়ারবদ্ধ, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানিগুলো শেয়ার দ্বারা কী করা হয়, বিভিন্নভাবে বিভক্ত করে এই ব্যবসাটা গঠন করা হয়। ঠিক আছে। তাহলে যৌথ মূলধনী কোম্পানি 2 ধরনের, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আগে বলেছিলাম প্রাইভেট লিমিটেড কোম্পানি সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা বিভক্ত, অর্থাৎ তুমি যত ইচ্ছা ততগুলো শেয়ার বিক্রয়ের মাধ্যমে কী করতে পারবে, এই কোম্পানি গঠন করতে পারবে। ঠিক আছে। কোম্পানি গঠন প্রক্রিয়া, কীভাবে কোম্পানিটা তৈরি করে নিতে পারবো। প্রথমত উদ্যোগ গ্রহণ করতে হবে যে আমি একটা কোম্পানি গঠন করবো, একটা নির্দিষ্ট একটা মূলধন নিয়ে, কত টাকা মূলধন হবে, তারপর কোম্পানির ধরন কেমন হবে, এই জিনিসগুলো চিন্তা করে কী করতে পারবো, আমি একটা উদ্যোগ গ্রহণ করতে পারবো। তারপর দলিলপত্র প্রণয়ন করতে হবে। দলিলগুলো কী কী, দলিলগুলো হচ্ছে যে যারা এই ব্যবসাটা করবে তাদের কী থাকবে, কোম্পানির নাম, নিবন্ধিত কার্যালয়ের ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, শেয়ার মালিকদের দায় দায়িত্ব, ন্যূনতম চাঁদা, এই সকল দলিলপত্র নিয়ে কী করতে হবে, এই ব্যবসাটা শুরু করতে হবে। তারপর নিবন্ধন সংগ্রহ করতে হবে, অবশ্যই নিবন্ধন সংগ্রহ করতে হবে। তারপরে কার্যারম্ভের পর্যায়ে পাবলিক লিমিটেড কোম্পানি কার্যারম্ভ অনুমতি পাওয়ার জন্য ন্যূনতম চাঁদা
সংগ্রহের ঘোষণাপত্র এবং সাধারণ নিকট থেকে শেয়ার বিক্রয়ের ঘোষণাপত্র সহ নিয়ে ব্যবসাটা শুরু করতে হয়। ঠিক আছে, এখন আমরা জানবো সমবায় সম্পর্কে। সমবায় মানে হচ্ছে কয়েকজন মিলে যে ব্যবসা করা যায়। সমবায় শাব্দিক অর্থ হচ্ছে যে সম্মিলিত উদ্যোগ বা প্রচেষ্টায় কাজ করা, সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়া, অনুপ্রেরণা এবং চিন্তা থেকে সমবায় উৎপত্তি। শিল্প বিপ্লব এবং প্রযুক্তি নির্ভর বৃহদায়তন ব্যবসা সংগঠনের বিকাশের ফলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ভিত মজবুত হতে থাকে। এর প্রভাবে সমাজে আর্থিক বৈষম্য দেখা দেয়। আচ্ছা, তাহলে সমবায় সংগঠন কি? সমবায় সংগঠন হচ্ছে যে আমরা কয়েকজন মিলে একটা অনেকটা ইয়ার মতো, তবে সমবায় মূল উদ্দেশ্য হচ্ছে সেবা প্রদান, অর্থাৎ অন্যজনকে সেবা দেওয়ার মাধ্যমে নিজে যদি কিছু মুনাফা পাওয়া যায় সেটাকে বলো সমবায় সংগঠন। অর্থাৎ আমরা কয়েকজন মিলে চিন্তা করলাম যে আমরা সামান্য কিছু টাকা জমাবো সবাই মিলে, এবং একটা টাকাটা যখন একটা বৃহৎ আয়তন ধারণ করবে তখন একটা প্রকল্প, একটা প্রজেক্ট বা একটা ফার্ম তৈরি করে সেটা কি করা যায়, এই সমবায় প্রতিষ্ঠানটা তৈরি করা যায়। সমবায় সংগঠনের বৈশিষ্ট্যগুলো কী কী? সমবায় সংগঠনের বৈশিষ্ট্য: প্রাথমিক সমবায় সমিতি যারা সদস্য হবে তার ন্যূনতম 20 জন দিয়ে কী করতে হবে, ব্যবসা শুরু করতে হবে। মিনিমাম 20 জন লাগবে, 20 জন দিয়ে ব্যবসা শুরু করতে পারবে। এরপরে 10টি প্রাথমিক সমবায় সমিতি এবং উদ্দেশ্য হবে সমিতির কাজ সুষ্ঠুভাবে পরিচালনা, সহায়তা প্রদান করা এবং সমন্বয় সাধন করা। অর্থাৎ আমরা যারা এখানে থাকবো সবাই যাতে কী করতে হয়, সমান সুবিধা ভোগ করতে পারে। ঠিক আছে, এবং সবাই মিলে কী করতে পারবে, সবাই এখানকে কী রাখবে, শেয়ার প্রদান করবে বা চাঁদা প্রদান করবে। চাঁদা প্রদানের মাধ্যমে একটা যখন বড় আকার ধারণ করবে তখন সেই টাকা দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণের প্রকল্প তৈরি করতে হবে, এবং প্রকল্প তৈরি করে যাতে ওই 20 জন নিয়ে শুরু করবে সেই 20 জন যাতে সেই সুবিধা ভোগ করে সেটার দিয়ে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সমবায় সমিতির প্রকারভেদ রয়েছে, বিভিন্ন ধরনের সমবায় সমিতি রয়েছে, যেমন কৃষি সমবায় সমিতি, মৎস্যজীবী সমবায় সমিতি, শ্রমজীবী সমবায় সমিতি, শিল্পী সমবায় সমিতি, তাঁতি শিল্পী সমবায় সমিতি। যেমন আমাদের সমাজে অনেক সমবায় সমিতি আছে, যেমন হকার সমবায় সমিতি, পরিবহন মালিক সমবায় সমিতি, তারপর দুগ্ধ সমবায় সমিতি, মুক্তিযোদ্ধা সমবায় সমিতি। অর্থাৎ সবাই মিলে একসাথে হয়ে কী করবে, একটা চাঁদা দেওয়ার মাধ্যমে একটা প্রকল্প তৈরি করবে এবং সেখানে একটা প্রজেক্ট তৈরি করবে। ঠিক আছে, সমবায় সমিতি গঠনের ক্ষেত্রে আমাকে কী করতে হবে, আগে উদ্যোগ গ্রহণ করতে হবে, তারপর আমাকে নিবন্ধন করতে হবে। সমবায় মন্ত্রণালয় থেকে আমাকে কী করতে হবে, নিবন্ধন করতে হবে, নাম, তারপরে নাম, কার্যালয় ঠিকানা, অংশীদারদের নাম, চাঁদা যারা অংশীদার হবে তাদের নাম দিয়ে আমাকে কী করতে হবে, এটা শুরু করতে হবে। আচ্ছা, তাহলে সমবায় সমিতির মূলনীতি কি? সমবায় সমিতির মূলনীতি হচ্ছে সমমনা, সমপেশা এবং অর্থনৈতিক থেকে সমশ্রেণীর লোকদের একতা, মূলত একতাই বল নীতির ভিত্তিতে এই সমবায় সমিতি কি হয়, উদ্ভূত হয়েছে। ঠিক আছে, এরপর আসি আমরা রাষ্ট্রীয় ব্যবসা, অর্থাৎ বাংলাদেশ সরকার দ্বারা যে সকল সেবা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে তাকে আমরা রাষ্ট্রীয় ব্যবসা বলি। যেমন কি কি বাংলাদেশ সরকার দ্বারা বিভিন্ন ধরনের শিল্প কারখানা, বাণিজ্যিক, আর্থিক, তারপরে বিমা, এটা বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, এটা বাংলাদেশ গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, এবং এই প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলে। তার মধ্যে একটি নাম বলতেছি, যেমন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান, বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, তারপর জীবন বীমা কর্পোরেশন। এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো বাংলাদেশ সরকার দ্বারা নিয়ন্ত্রিত, এবং এই প্রতিষ্ঠানগুলোর কাজ হচ্ছে যে জনগণের সেবা প্রদান করা। এই প্রতিষ্ঠানগুলোর কাজ মুনাফা অর্জন নয়, তারা কি করতেছে, বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানগুলো দিয়ে দেশের জনগণের সেবা প্রদান করার প্রচেষ্টা করছে, এবং এই সকল প্রতিষ্ঠানগুলোকে আমরা রাষ্ট্রীয় ব্যবসা বলে আখ্যায়িত করি। ঠিক আছে, তাহলে আমরা চতুর্থ অধ্যায় সম্পর্কে জানবো। এখন আমরা জানবো পঞ্চম অধ্যায় সম্পর্কে। আসি, পঞ্চম অধ্যায় থেকে ব্যবসায় আইনগত দিক, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে আমার কি কি আইনগত ঝামেলাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। প্রথম হচ্ছে যে আমি একটা ব্যবসা করতে গেলে আমার কি লাগবে, আমার অবশ্যই লাইসেন্সের প্রয়োজন করা হয়, যেটাকে আমরা ট্রেড লাইসেন্স বলি। অর্থাৎ আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করব, কোন স্থানে করব, কি প্রোডাক্ট নিয়ে করব, আবার আমার উদ্দেশ্য কি, এই টোটাল এই তথ্যগুলোর ভিত্তিতে অর্থাৎ স্থানীয় পর্যায়ে কী করতে হবে, স্থানীয় পর্যায়ে অফিস থেকে আমাকে একটা কী করতে হবে, একটা লাইসেন্স সংগ্রহ করতে হবে। ওই লাইসেন্সের মাধ্যমে কী করা যাবে, ব্যবসা প্রতিষ্ঠান করে যাবে, না হলে আমার ব্যবসাটা অবৈধ বলে গণ্য হবে। অর্থাৎ আমি যদি একটা বৈধ ব্যবসা করতে চাই বা আমার এটাকে যদি আইনগত দিক থেকে বৈধ বলতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার একটা কী হবে, একটা লাইসেন্সের প্রয়োজন হবে। লাইসেন্স ছাড়া ব্যবসা করলে সেটাকে অবৈধ বলে গণ্য হয়। ঠিক আছে,
এরপর দেখো যৌথ মূলধন কোম্পানির নিবন্ধন তো আমরা সম্পর্কে জানি। যৌথ মূলধনের নিবন্ধন করতে গেলে আমাকে কি করতে হবে, সকল অংশীদারদের নাম, পরিচয়, তারপর তাদের ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র লাগবে। এছাড়া তাদের পেশা, তারপর তাদের কর্মসংস্থান, কে কোথায় কাজ করে, কে কোথায় থাকে, সকল ডকুমেন্টস দিয়ে নিবন্ধন করতে হয়। ঠিক আছে। এছাড়া আমরা যৌথ মূলধন কোম্পানির আওতায় আমরা আর কিছু বিজনেস করি, তার একটা নাম হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজিং। অর্থাৎ যৌথ মূলধন কোম্পানি তারা কি করে, একটা বিজনেসের একটা ধরন রয়েছে, সেটাকে আমরা ফ্র্যাঞ্চাইজিং বলি। ফ্র্যাঞ্চাইজিংটা কি, যেমন আমরা বেশ কিছু কোম্পানির নাম জানি, যেমন ধরো পিৎজা হাট, KFC, তারপরে এর ধরনের বড় বড় কিছু প্রতিষ্ঠান রয়েছে। তো এই প্রতিষ্ঠানগুলো কি করে, মনে করো এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন দেশে তাদের বিজনেস করে। তো আমি ওই প্রতিষ্ঠানের সাথে একটা চুক্তিতে গেলাম যে তোমাদের নাম, তারপর তোমরা যে প্রোডাক্ট, যেমন ধরে নিলাম KFC হচ্ছে যে কি একটা খাদ্য উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান। তো আমি তার নাম ব্যবহার করব, তার পণ্যগুলোর ধরন ব্যবহার করব, অর্থাৎ তার যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানির যাবতীয় জিনিসগুলো আমি ব্যবহার করব। তার বিনিময়ে ওই কোম্পানিকে আমি কি দিব, একটা প্রফিট দিব। এবং এই প্রফিট দেওয়ার প্রেক্ষাপটে আমি যে কাজটা করব সেটাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজিং। ঠিক আছে। তাহলে ফ্র্যাঞ্চাইজিং বলতে আমরা কি বুঝবো, ফ্র্যাঞ্চাইজিং বলতে আমরা বুঝবো একটা খ্যাতনামা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা, তার পণ্য তৈরি করা এবং বিক্রি এবং বিতরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রমকে ফ্র্যাঞ্চাইজিং বলে। ঠিক আছে। ফ্র্যাঞ্চাইজিংয়ের চুক্তিগুলো কী হতে পারে, ফ্র্যাঞ্চাইজিংয়ের চুক্তিগুলো হচ্ছে এরকম। ফ্র্যাঞ্চাইজিং প্রথমে নির্দিষ্ট অঙ্কের ফি জমা দিতে হবে এবং বিক্রয়ের উপর তাকে মাসিক একটা কি দিতে হবে, একটা ফি প্রদান করতে হয়। ফ্র্যাঞ্চাইজিং অবশ্যই প্রয়োজনীয় পরিমাণ বিনিয়োগ করতে রাজি থাকতে হবে। উভয় পক্ষের উদ্দেশ্য থাকবে ব্যবসা থেকে অর্থ উপার্জন, আয়ের ফলে ব্যবসায় সাফল্য নির্ধারণের মাপকাঠি থাকবে। ঠিক আছে। তাহলে কি বুঝলাম, তোমার একটা নির্দিষ্ট কোম্পানি আছে, তুমি এই এলাকায় করছো, ব্যবসা করতেছো না, তখন তোমার এই পণ্যটা নিয়ে আমি এলাকায় করবো, বিক্রয় বিতরণ যাবতীয় কাজগুলো আমি করবো, ফলে তোমাকে একটা কি দিব, একটা ফি দিব। এটাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজিং। ঠিক আছে। এবং ফ্র্যাঞ্চাইজিং চুক্তির ক্ষেত্রে ওদের সাথে সেই বিষয়গুলো নিয়ে ভালো করে আলোচনা করতে হবে। আসি এরপর মেধা সম্পদ কি, মনন বা মেধা দ্বারা সৃষ্ট কাজই মেধা সম্পদ। ব্যবসা বা শিল্প বাণিজ্যের প্রয়োগে উপযোগী আবিষ্কার, সাহিত্য, শিল্পকর্ম, নকশা, প্রতীক, নাম ইত্যাদি হচ্ছে মেধা সম্পদ অন্তর্ভুক্ত। অর্থাৎ আমি আমার মেধা দিয়ে আমি যে জিনিসগুলো উৎপাদন করবো, যে জিনিসটা তৈরি করবো, সেটা হচ্ছে আমার মেধা সম্পদ। ঠিক আছে। যেমন অনেকে কি তৈরি করে, অনেকে বিভিন্ন ধরনের কবিতা, গল্প, ইতিহাস এই জিনিসগুলো লিখে, তারপরে কেউ হয়তো বিভিন্ন ধরনের ডিজাইন করে, ডিজাইনার, তারপরে ইঞ্জিনিয়াররা তাদের যাবতীয় বিভিন্ন নকশা তৈরি করে। এই জিনিসগুলোকে আমরা কি বলি, মেধা সম্পদ বলি। আচ্ছা, প্যাটার্ন কি, প্যাটার্ন হচ্ছে যে একটা নির্দিষ্ট নামকে নথিভুক্তকরণ। অর্থাৎ আমি একটা নাম ব্যবহার করলাম, ধরে নিলাম আমি এক্স নাম ব্যবহার করলাম বা আমি ওয়াই নামটা ব্যবহার করলাম। এখন আমি ওয়াই নাম ব্যবহার করছি, অন্য কেউ সেই নামটা ব্যবহার করে ফেলতে পারে। সেক্ষেত্রে ওই নামটা যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে, তাই সরকারি নথিভুক্ত খাতায় নথিভুক্ত করাকে বলা হয়, ওই নামটা নথিভুক্ত করা হচ্ছে যে প্যাটার্ন। সেক্ষেত্রে কি করতে পারবে না, কেউ আমার এই নামটা আর ব্যবহার করতে পারবে না। এটাকে বলা হয় প্যাটার্ন। ঠিক আছে। এরপর হচ্ছে ট্রেডমার্ক। ব্যবসার ক্ষেত্রে কোনো পণ্যকে অন্য রূপ বা অভিন্ন পণ্য থেকে স্বতন্ত্র করার লক্ষ্যকে প্রতীককে ট্রেডমার্ক বলা হয়। অর্থাৎ আমি যেটা ব্যবহার করেছি, আমার যে পণ্যটা আছে সেটা আরেকজনের সাথে না মিলে, আমার ধরন সাথে অন্য ধরনের সাথে না মিলে, সেটাকে বলা হয় ট্রেডমার্ক। অর্থাৎ আমার সাথে কারোর সাথে কি না, কোনো সম্পর্ক থাকবে না। আমার পণ্য এবং তোমার পণ্য দেখতে একই হইলেও গুণগত মান বা অন্যান্য দিক থেকে কী থাকবে, আলাদা থাকবে, অভিন্ন থাকবে, সেটাকে বলা হয় আমরা ট্রেডমার্ক। তাহলে এটা কেন করবো, এটা করবো এই জন্য, তাহলে তো আমার পণ্যটা তুমি কি করতে পারবা, তোমার নামে বিক্রি করে ফেলতে পারবা। আমার থেকে তুমি পণ্যটা কিনে তুমি আমার নাম দিয়ে বিক্রি করে দিলা, তাহলে এই কাজটা আর করতে পারবে না। ঠিক আছে। এরপর আসো কপিরাইট। কপিরাইট কি, কপিরাইট হচ্ছে আমার কাছে, মনে করো আমি একটা কবিতা লিখলাম বা আমি একটা গল্প লিখলাম বা আমি একটা উপন্যাস লিখলাম। তো আমি উপন্যাসটা লেখার পর তুমি কী করলা, সেই উপন্যাসটা নিয়ে তুমি তোমার নামে চালাই দিলা। সেক্ষেত্রে আমি কি করতে পারবো, আমি বলতে পারবো যে এটা আমার উপন্যাস, তুমি কেন তোমার, বা আমার কবিতা তুমি কেন তোমার নাম দিয়ে লিখলা। সেক্ষেত্রে আমার কাছে কোনো প্রমাণ নাই যে এটা আমার কবিতা। সেক্ষেত্রে কী হয়, সরকারে নথিভুক্ত করতে হয় যে, বা ওখানে একটা সফট কপি বা একটা সিডিতে রাইট করে কিংবা এক পেন ড্রাইভে যেভাবে হোক ওই কবিতাটা কী করতে হবে, সরকারি নথিভুক্ত করে আমাকে কী করতে হবে, কপিরাইট করতে হবে। এই কপিরাইট করলে তাহলে সেক্ষেত্রে আমার এই কবিতাটা বা আমার এই ক্রিয়েটিভিটিটা বা আমার এই আবিষ্কারটা আরেকজন কী করতে পারবে না, আরেকজনের নামে চালাতে পারবে না। এটাকে বলা হয় কপিরাইট। ঠিক আছে। তো কপিরাইটের অন্তর্ভুক্তগুলো কী হতে পারে, কপিরাইটের অন্তর্ভুক্তের মধ্যে হচ্ছে যে গল্প, নাটক, প্রবন্ধ,
তারপর কবিতা, জাতীয় কার্যক্রম, চিত্রকল্প, চলচ্চিত্র, সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, ভাস্কর্য, স্থাপত্য, কলা ইত্যাদি কপিরাইট করে সংরক্ষণ করা যেতে পারে। ঠিক আছে, এরপর দেখো বিএসটিআই কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে আমি যে পণ্যটা আমি মনে করো একটা পণ্যের বিজনেস করতেছি, অর্থাৎ ধরো আমি বিস্কিট উৎপাদন করতেছি, তাহলে আমার বিস্কিটটার গুণগত মান ঠিক আছে কিনা, আমার এই বিস্কিটটা খেলে কারো কোনো অসুবিধা হবে কিনা, এই সংক্রান্ত যাবতীয় বিষয়। তারপরে এই বিস্কিটটা কতদিন পর্যন্ত টিকে থাকবে, এই বিস্কিটটা কতদিনের পর ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে, খাওয়ার অনুপযোগী হয়ে যাবে, এই জিনিসগুলো কি করতে হবে? আমাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো এই জিনিসগুলো পরীক্ষা করতে হবে বাংলাদেশ গভর্নমেন্ট দ্বারা চালিত একটা প্রতিষ্ঠান রয়েছে, সেটাকে বলা হয় বিএসটি, অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। ওই ইনস্টিটিউটে গেলে আমি কি করবো? আমার যে বিস্কিটটা উৎপন্ন করেছে সেটা আমি ওখানে পাঠিয়ে দিব। তারা সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে সে এটা কতদিন পর্যন্ত প্রিজার্ভেশন, অর্থাৎ কতদিন পর্যন্ত এটা চলবে, কতদিন পর্যন্ত এটা খাওয়া যাবে, ওই একটা সময় দিয়ে দেবে। এবং আমি যে খাবারের রং, সাইজ, তারপর আমার খাবারের যে উৎপাদন প্রক্রিয়াগুলো কী কী জিনিসগুলো ব্যবহার করছে, টোটাল জিনিসগুলো ইনফরমেশন তাদেরকে আমি দিব। তারা সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমাকে একটা সার্টিফিকেট দিবে যে হ্যাঁ, এই পণ্যটা বাজারে চালানো যাবে কিনা, পণ্যটা উপকারী কিনা। আর যদি পণ্যটা যদি মানুষের স্বাস্থ্যের জন্য অপকারী হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে কী করে দেবে? বাদ দিয়ে দেওয়া হবে। এটাকে বলা হয় বিএসটিআই। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে বিমা কি? বিমা খুব সহজ জিনিস। বিমা হচ্ছে যে ভবিষ্যতের বিপদ থেকে, ভবিষ্যতের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য অগ্রিম একটা আর্থিক সহায়তা নেওয়াকে বলা হয় বিমা। অর্থাৎ আজকে আমি এখানে আছি, যে কোনো কারণে আমার কি হতে পারে? আমি দুর্ঘটনায় পতিত হতে পারি, যে আমি মারা যেতে পারি, বা আমার একটা সমস্যা হতে পারে। একটা এক্সাম্পল দিই, মনে করো আমি আজকে কাজ করছি, ইনকাম করছি, খাচ্ছি, আমার ফ্যামিলি চলতেছে। আজকে আমি যদি মারা যাই, তাহলে আমার ফ্যামিলি কী করবে? পথে বসে যাবে। তো আমি যদি কোনো একটা নির্দিষ্ট বিমা কোম্পানিতে গিয়ে আমার জীবনের উপর একটা বিমা করি, এবং প্রতি মাসে বা প্রতি বছরে যদি আমি কী করি? ইনস্টলমেন্ট, অর্থাৎ একটা কিস্তি প্রদানের মাধ্যমে, একটা প্রিমিয়াম প্রদানের মাধ্যমে যদি আমি বিমা করে থাকি, তাহলে যদি আমি মারা যাই, তাহলে সেক্ষেত্রে ওই আমার যে টাকাটা ওদের কাছে জমবে, প্লাস তারা আরও কিছু টাকা দিয়ে আমাকে, আমার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করবে। এটাকে বলা হয় বিমা। বিমা 4 প্রকার। একটা হচ্ছে জীবন বিমা, অগ্নি বিমা, নৌ বিমা এবং দুর্ঘটনা বিমা। জীবন হচ্ছে ব্যক্তির জীবনের জন্য যে বিমা করা হয় তাকে বলা হয় জীবন বিমা। অগ্নি বিমা হচ্ছে যে আগুন থেকে বাঁচার জন্য যে বিমা করা হয় তাকে বলা হয় অগ্নি বিমা। আর নৌ বিমা হচ্ছে যে যারা নৌপথে চলাচল করে এবং তাদের যানের উপর যে বিমা করা হয় তাকে বলা হয় নৌ বিমা। আর দুর্ঘটনা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য যে বিমা করা হয় তাকে বলা হয় দুর্ঘটনা বিমা। এই 4টা বিমা আমাদের সমাজে প্রচলিত আছে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। তোমরা মোটামুটি এই 3য়, 4র্থ এবং 5ম অধ্যায়ে যে টপিকসগুলো আমি এখানে দিয়েছি, এগুলো নিয়ে ভালো করে একটু পড়লে তোমাদের কী করতে পারো? তোমরা খুব সহজে এখান থেকে যে কোনো প্রশ্ন আনসার করতে পারবে। ঠিক আছে, তো আজকে এতটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।